আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর যাই আমরা একটু ভেস্ট পরে আসি, জ্যাকেটগুলো পরে আসি, এইভাবে করে আস্তে আস্তে পিছনের দিকে আসেন। বাংলাদেশ যে এই মুহূর্তে রক্তাক্ত এবং বাংলাদেশের সাধারণ মানুষরা ভালো নেই, এটা নিয়ে নতুন করে আলোচনা করার কোনো দরকার নেই এই ভিডিওতে। তবে এটুকু বলতে পারি, আরও একটি গণ অভ্যুত্থান আসতে চলেছে এবং সেটা এই সেপ্টেম্বরে কিংবা একটু যদি লেট হয় তাহলে নভেম্বরের মধ্যেই। অনেক অনেক আলোচনা চলছে সেনাপ্রধানের সঙ্গে মহামান্য প্রধান বিচারপতির ডক্টর মোহাম্মদ ইউনূসের, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর। তার মধ্যে থেকেও কিছু জিনিস যেগুলো পরিবর্তন ঘটছে সেগুলোর দিকেও কিন্তু নজর দিতে হয়। বাংলাদেশের নির্বাচন কমিশন কিছু নির্দেশিকা নিয়ে এসছে সংশোধনের মাধ্যমে, এবং সেই নির্দেশিকা অনেক বড়। তার থেকে চারটে যে মেন নির্যাস পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওটা শুরু করব। এক হচ্ছে না ভোট, দ্বিতীয় হচ্ছে সশরীরে আসতে হবে যিনি নির্বাচনে দাঁড়াচ্ছেন ওনাকে, এছাড়া নির্বাচনী লোগো যার থাকবে না তারা লড়তে পারবে না, মানে রেজিস্টার্ড নির্বাচনী লোগো, এবং জামানত ফি। এর মধ্যে দুটো খুব গুরুত্বপূর্ণ আর দুটো মোটামুটি গুরুত্বপূর্ণ। ওভারঅল অনেক কিছুই ছিল সেই নির্বাচনী নির্ঘণ্টতে। তবে সেই নির্ঘণ্ট অনুযায়ী বাংলাদেশে ভোট হবে কি না এটা কিন্তু ঠিক নয়। তার কারণ হচ্ছে এখনও দিল্লি বহু দূর, এরকম একটা কথা আছে আমাদের বাঙালিদের মধ্যে। সেরকমই বলা যেতে পারে যে ভবিষ্যৎ অনেক দূর, তখন কি হবে দেখা যাবে। আপাতত এই বিষয়টা কি হচ্ছে, আওয়ামী লীগ এই নির্বাচনী নির্ঘণ্টতে কেন বিপদে, এগুলো নিয়ে আলোচনা করব। তারপর আসছি আরও অনেকগুলো ব্যাপার আছে এবং ইন্টারেস্টিং। তো প্রথমে আসি জামানত ফি। খুব একটা বড় কিছু ব্যাপার নয়। যারা এর আগে নির্বাচনে লড়তেন ওনাদের জামানত ফি বাবদ 20,000 টাকা করে দিতে হতো। এবার নতুন যে নির্বাচন হবে আদৌ হবে কি না আপাতত সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, কিন্তু 20,000 টাকা যেটা ধার্য ছিল সেটা বেড়ে যাচ্ছে 50,000 টাকায়। ওকে, এটা এক। আর একটা হচ্ছে না ভোট। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেক যে প্রার্থী তারা জিতে যেতেন, মানে তার পাওয়ার এত বেশি ছিল, তার এগেনস্টে অন্য কোনো দল তাদের প্রার্থীই দিতে পারতো না, ফলে একতরফাভাবে জিতে যেত। এবার যেটা করা হচ্ছে সেটা হচ্ছে না ভোট আনা হচ্ছে, মানে সেই জায়গাতে দেখা যাবে ওই প্রার্থীর নাম আর নিচে থাকবে না, মানে যারা দেবে আর যারা দিল না। এর আগে দিল না বলে কোনো অপশন থাকতো না, ফলে একচ্ছত্রভাবে জিতে যেত। এবার এই যে সিস্টেমটা এটা কিন্তু ভালো, এটা ভালো, এটা প্রশংসার যোগ্য। যে যারা তাকে পছন্দ করে না তারা কেন তাকে ভোট দেবে, কারণ অপশন তার হাতে ছিল না। এবার অপশন আসছে না ভোট। কিন্তু এইটা ভালো হলেও খুব একটা যে বিরাট বড় ব্যাপার সেটা নয়। কেন? তার কারণ গণতন্ত্র অনুযায়ী বিরোধী থাকতেই হবে, বিরোধী শূন্য গণতন্ত্র হয় না। এবার আসি যেটা হচ্ছে আওয়ামী লীগের জন্য চিন্তার কারণ, সেটা নিজেকে মনোনয়ন পেশ করতে হবে অনলাইনে, কিন্তু আর মনোনয়ন জমা দেওয়া যাবে না। ফলে এখানে আওয়ামী লীগের কেন সমস্যা, যদি আওয়ামী লীগ ইনক্লুসিভ নির্বাচনে আসে তাহলে এই নিয়ম অনুযায়ী শেখ হাসিনা হোক, শেখ রেহানা হোক, বা আওয়ামী লীগের বেশ কিছু যারা এমপি এমএলএ ছিলেন ওনারা যদি ভোটে লড়তে চান তাহলে কিন্তু যারা বিদেশে রয়েছে এই মুহূর্তে, অনেকেই অনেক দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বাংলাদেশের মধ্যে নেই, পলাতক হিসাবে যারা রয়েছেন, সে পলাতকরা ভোটের মনোনয়ন দিতে পারবে না, এটা জানানো হয়েছে। এবং তাদেরকে সশরীরে যদি দিতে হয় তাহলে এই মোহাম্মদ ইউনূসের যে চাল, যে তাদেরকে সশরীরে গ্রেপ্তার করা, সেই চালটা একটু চিন্তার ভাঁজ ফেলছে আওয়ামী লীগের কপালে। এটা একটা খুবই খুবই চাল চলেছে মোহাম্মদ ইউনূস। আর একটা হচ্ছে নির্বাচনী লোগো।
যেই নির্বাচনী লোগোগুলোকে এই মুহূর্তে রেজিস্ট্রেশন থেকে বাদ দেওয়া হয়েছে, যেমন নৌকা, সেই নির্বাচনী লোগো নিয়ে কোনো দল লড়তে পারবে না। তবে কোনো ইন্ডিভিজুয়াল আওয়ামী লীগ সে যদি তার নিজের অন্য কোনো লোগো ব্যবহার করে আওয়ামী লীগ নাম ছাড়া নির্দল হিসাবে লড়তে চায়, তার প্রভিশনটা রয়েছে। কিন্তু নির্বাচনী লোগো যেহেতু এই মুহূর্তে রেজিস্ট্রেশন বাতিল হয়েছে, তাই আওয়ামী লীগ সেখানে কিন্তু এই মুহূর্তে লড়তে পারবে না, এরকম একটা নিয়ম জারি করা হয়েছে। অনেকগুলো ছিল আরও, তার মধ্যে থেকে এই মেন চারটাকে আমি আপনাদের জানালাম। কিন্তু এত করেও কি মোহাম্মদ ইউনূস পারবেন? পারবেন না। তার কারণ ওনারা এই যে নিয়ম কানুনগুলো তৈরি করছে ইসি, ইলেকশন কমিশন বাংলাদেশের, এই মুহূর্তে ওনার কি কিছু করার আছে? বা ওনাদের কিছু করার নেই। তার কারণ মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে একটা অবৈধ সরকারের মাথায় থাকলেও তার কথাটা শুনতে হবে, এটা নিয়ম। এখানে আমি মানব ইলেকশন কমিশনকেও, যে ভাই যে আছে সে যা বলছে সেটা করাটা তার দায়িত্ব, ওনারা করছেন। কিন্তু এই যে মাথার উপরে আছেন লোকটি, সেই লোকটি কতক্ষণ থাকবেন সেটা নিয়ে তো সন্দেহ রয়েছে। দেখুন, বিরাট বড় গণ অভ্যুত্থান আসতে চলেছে বাংলাদেশে, এটা আমরা সবাই জানি। বিরাট বড় ছাত্র আন্দোলনের মাধ্যমে যেরকম 2024-এ একটা বিরাট বড় পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটা যে কত বড় খারাপ একটা সিচুয়েশন সেটা তো আপনারা বুঝেই গেছেন। ওই যে আবারও বলছি, লোকে নিজের পায়ে নিজে কুড়োল মারে, আর এটা ছিল আপনাদের জন্য কুড়োল রাখা ছিল, আপনারা নিজেদের পা নিয়ে গিয়ে কুড়োলের উপরে বাড়ি মেরেছেন। তো সেটা তো আপনারা শিক্ষা পেয়ে গেছেন। এই মুহূর্তে আপনারা ভালোভাবেই জানেন যে কীরকম পরিস্থিতিতে রয়েছেন আপনারা নিজেরাই, বাংলাদেশের সাধারণ মানুষ। এবার ব্যাপার হচ্ছে যে শেখ হাসিনা এই রকম একটা যদি চরম শর্ত থাকে তাহলে ফিরবে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। তার কারণ হচ্ছে শেখ হাসিনা এরকম নিয়মের মধ্যে ফিরবেন না। এরকম নিয়ম যদি চালু করা হয় এবং বলা হয় যে যারা নির্বাচনের বাইরে রয়েছেন লোগো হিসাবে এবং যারা পলাতক, তারা যদি ভোটে লড়তে চায় তাদেরকে নিজেরা মানে একেবারে নিজেদেরকে এসে মনোনয়ন জমা দিতে হবে, অনলাইনে হবে না। এবার ধরুন জাতীয় পার্টির লোগোতে শেখ হাসিনা ভাবলেন যে আমি জাতীয় পার্টির লোগোতে লড়বো, কিন্তু দেশে ফিরতে হবে এই নিয়ম অনুযায়ী। দেশে ফিরে সশরীরে যদি দিতে চান সেখান থেকে গ্রেপ্তার হতে পারেন। ফলে যেই ছকটা মোহাম্মদ ইউনূস করেছেন সেই ছকেই কিন্তু আমাদের শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের, উনি ধরা দিয়ে দেবেন। কিন্তু মোহাম্মদ ইউনূস যদি মনে করেন যে শেখ হাসিনা একজন সাধারণ মানের মানুষ, তাহলে আমরা জানি যে উনি মূর্খের স্বর্গে বাস করেন না। উনি জানেন, এই কারণেই ছকগুলো খেলেছেন। কিন্তু এই ছকগুলো বেশি দূর গড়াবে না। কেন? তার কারণ হচ্ছে একটা বিরাট বড় গণ অভ্যুত্থান আসতে চলেছে বাংলাদেশে, এবং বাংলাদেশের ছাত্র আন্দোলন শুরু হয়ে গেছে। ঝটিকা কিছু মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। আরও বড় আন্দোলন কিন্তু এই সেপ্টেম্বরে চলতে থাকবে, প্রতিনিয়ত চলতে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একেবারে সিচুয়েশন হাতের বাইরে চলে যাবে। এবং তারপরে নয় রাষ্ট্রপতি শাসন, নয় সেনা শাসন, আর না হলে তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের জন্য একটু সময় দিতে হবে, কারণ যিনি প্রধান বিচারপতি উনি ডিসেম্বরে রিটায়ার করবেন। আর উনি ডিসেম্বরের আগে যদি ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়ে তত্ত্বাবধায়ক সরকারে চলে আসেন, তাহলে একটা তখনই খেলা ঘুরে যাবে। আর তখনই কিন্তু ইলেকশন কমিশন আবারও নতুনভাবে নিয়ম জারি করতে বাধ্য হবে। কারণ এই যে জারিগুলো, এগুলো হচ্ছে গিয়ে সমস্তটাই এনসিপি সহ জামাতে ইসলামী, এদের মস্তিষ্ক প্রসূত। ইউনূসের মাথা এর মধ্যে খুব একটা বেশি নেই। দেখুন, আওয়ামী লীগের যারা রয়েছেন তারা এখন সেইভাবে হয়তো একেবারে দাগ কাটতে পারছেন না। এবার আপনারা ভেবেছিলেন যে জাতীয় পার্টিকে আপনারা ভোট দেবেন যদি আওয়ামী লীগ না থাকে, জাতীয় পার্টিকে ওরা নিষিদ্ধ করতে চাইছে। পারবে না, পারবে না। এবং আওয়ামী লীগও আসবে, ইনক্লুসিভ নির্বাচন হতেই হবে। এছাড়া কোনো কিছু না। এগুলো শুধু টাইম পাস হচ্ছে, শুধুমাত্র সময় কাটানোর চেষ্টা। ওই আদালতে গিয়ে সময় কেনার একটা ব্যাপার থাকে না, এটাও হচ্ছে সাধারণ মানুষের কাছে সময় কিনছে এই অবৈধ সরকার। কিন্তু যেটা অবৈধ সেটা অবৈধই, বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। আর এরপর যদি বেশি বাড়াবাড়ি করে
তাহলে কিন্তু সেনা শাসন যদি জারি হয় তাহলে এনাদের অবস্থা আরও খারাপ হবে এবং সেনা শাসন জারি হলে বাংলাদেশের অবস্থা বেটার হবে, সাধারণ মানুষের ভালো হবে। কিন্তু সেনা শাসন কেন হট করে জারি করতে পারছেন না জেনারেল ওয়াকারুজ্জামান? তার কারণ হচ্ছে ওই যে বেশ কিছু বাধ্যবাধকতা আছে। এক, ওনাদের এই মুহূর্তে একটা বড় ইনকাম চলে যাবে, রাষ্ট্রসংঘ থেকে বাংলাদেশি সেনাদের বার করে দেওয়া হবে। আর দ্বিতীয়ত, আপনারা বুঝতেই পারছেন যে ব্যবসা এমনিতেই ডাউন, তখন আরও ডাউন হয়ে যাবে। ফলে সেনা শাসক হিসাবে জেনারেল ওয়াকারুজ্জামান সেই রিস্ক নেবেন না। আর তারপরে বা পরবর্তী সময় আরও বড় রিস্ক থেকে যাবে জেনারেল ওয়াকারুজ্জামানের নিজের জীবনের প্রতি। তার কারণ কে আসবে গভর্নমেন্টে, তিনি এসে যদি সেনা শাসককেই ফাঁসিতে ঝুলিয়ে দেন তখন কে তার দায়িত্ব নেবে? তো উনি ঠান্ডা মাথায় চলছেন, পুরো বিষয়গুলো হ্যান্ডেল করছেন। তবে খুব শীঘ্রই গণ অভ্যুত্থানের মাধ্যমেই আবার বাংলাদেশ ঠিকঠাক জায়গায় আসবে। যদিও এই 1 বছরে বাংলাদেশ যতটা পিছিয়ে গেছে, একটা সময় ভারতের যে রুপি এবং বাংলাদেশের টাকা এই দুটো প্রায় একসঙ্গে ছিল, এখন অনেকটা ফারাক হয়ে গেছে। তো সেই ফারাকটা কবে ঘুচবে সেটা কারো জানা নেই, কিন্তু ঘুচে যাক সেটা আমরা চাই। আমরা চাই আবার বাংলাদেশ ঠিকঠাকভাবে ফিরে আসুক। আর আমরা এটাও চাই যেন কোনো সেনা শাসন জারি না হয় এবং সাধারণ মানুষ গণ অভ্যুত্থান করেই নিজের দেশের আবার নিজেদের স্বাধীনতা ফিরিয়ে নিয়ে আসুক। যেই স্বাধীনতা বা লাল স্বাধীনতা আপনারা দেখলেন, এবার আবার আপনাদের দরকার সবুজ স্বাধীনতা।